কাজী নজরুল ইসলামের জন্ম ও প্রাথমিক জীবন। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ফকির আহমেদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া। যখন তার বয়স ছিল 9 বছর তখন তার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর তাদের পরিবারে অভাব দেখা যায়, তাই মাত্র 10 বছর বয়সে কাজ শুরু করতে হয়। নজরুল গ্রামে মুয়াজ্জিনের কাজ করতেন এবং ছোটবেলা থেকেই গান ও কবিতার প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি একটি লেটো দলের সঙ্গে যুক্ত হন। তিনি বলেন, আমি হিন্দু মুসলিমকে একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করেছি। এরপর তিনি একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং পরে একটি চা রুটির দোকানে কাজ করেন। সৈনিক জীবন। 1917 সালে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। তিনি 49 বেঙ্গল রেজিমেন্টে কাজ করেন, যেখানে তিনি সাধারণ সৈনিক থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার হন। করাচি সেনানিবাসে থাকার সময় তিনি ফার্সি ভাষা শিখেন এবং অনেক রচনা লেখেন, যেমন বাউন্ডুলের আত্মকাহিনী এবং মুক্তি। তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় তিনি ইরাক যেতে পারেননি। 1920 সালে যুদ্ধ শেষে তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। সাংবাদিক জীবন। যুদ্ধ শেষে কলকাতায় এসে কাজী নজরুল ইসলাম 32 নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন, যেখানে তার সঙ্গে থাকতেন মুজফ্ফর আহমেদ। এখান থেকেই তার সাহিত্য ও সাংবাদিকতা শুরু হয়। 1921 সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই বছর তিনি মুহাজিরিন হত্যার জন্য দায়ীকে শিরোনামে একটি প্রবন্ধ লেখেন, যা পত্রিকার জমানত বাজেয়াপ্ত করে এবং পুলিশ নজরদারি শুরু করে। সাংবাদিকতার মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি জানার সুযোগ পান। মুজফ্ফর আহমেদের সঙ্গে রাজনৈতিক সভা সমিতিতে যোগ দিয়ে রাজনীতির অভিজ্ঞতা অর্জন করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে কবিতা ও সঙ্গীতের চর্চাও চালিয়ে যান। পারিবারিক জীবন। কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর সঙ্গে পরিচিত হন, যার সঙ্গে পরে তার প্রণয় ও বিয়ে হয়। আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আসার খানমের সাথে, কিন্তু কাবিনের শর্ত নিয়ে বিরোধের কারণে নজরুল ঘর জামাই হতে অস্বীকার করেন। ফলে বাসর সম্পন্ন হওয়ার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজা সুন্দরী দেবীর বাড়িতে চলে যান। এ সময় নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী তার পরিচর্যা করেন। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কাজী নজরুল ইসলামের 4টি সন্তান ছিল। বিদ্রোহী নজরুল। দেশ জুড়ে অসহযোগ আন্দোলন চলাকালে নজরুল কুমিল্লা থেকে দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে কিছুদিন কাটান। এরপর আবার কুমিল্লায় ফিরে আসেন। এখানে তিনি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত হন। তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় গান গাওয়া। 21 নভেম্বর ছিল সমগ্র ভারতব্যাপী হরতাল, আর এই সময় নজরুল বিদ্রোহী কবিতাটি প্রকাশ পায়। এই কবিতায় তিনি অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রামের কথা তুলে ধরেন। কবিতার কিছু অংশ হচ্ছে: মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খরুক কৃপা ভীমরণ ভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। 1922 সালের 12ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন, যা সপ্তাহে 2 বার বের হতো। অসহযোগ ও খেলাফত আন্দোলনের ব্যর্থতার পর সশস্ত্র বিপ্লববাদদের সমর্থন করার উদ্দেশ্যে এই পত্রিকার বিশেষ ভূমিকা ছিল। তবে 8 নভেম্বর পত্রিকার একটি সংখ্যা নিষিদ্ধ হয়। 23 নভেম্বর তার যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। 1923 সালের 7 জানুয়ারি নজরুল আদালতে আত্মপক্ষ সমর্থন করে একটি জবানবন্দি প্রদান করেন। এই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দি জবানবন্দি নামে পরিচিতি পায়। 16 জানুয়ারি বিচারের পর নজরুলকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অসুস্থতা ও মৃত্যু। নবযুগে সাংবাদিকতার পাশাপাশি কাজী নজরুল ইসলাম বেতারে কাজ করেছিলেন। সেই সময় তাকে ইউরোপে পাঠানোর পরিকল্পনা ছিল, যাতে নিউরো সার্জারি করা সম্ভব হতো।
কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এটি সম্ভব হয়নি। 1952 সালে কবি এবং তার স্ত্রী প্রমীলা দেবীকে রাঁচির একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়। নজরুলের আরোগ্যের জন্য একটি সংগঠন নজরুল নিরাময় সমিতি এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তৎকালীন রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহযোগিতা করেন। কবি সেখানে 4 মাস কাটান। এরপর 1953 সালে মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়। চিকিৎসকরা জানান তার মস্তিষ্কের ফ্রন্টাল লোব সংকুচিত হয়ে গেছে। তারা সেরিব্রাল এনজিওগ্রাফির মাধ্যমে মস্তিষ্কের রক্তবাহিকাগুলোর ছবি তোলার কথা বলেন। নজরুলের শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ অনুযায়ী তাকে ভিয়েনার চিকিৎসক ডক্টর হ্যান্স হফের অধীনে ভর্তি করা হয়। এই রোগে আক্রান্তদের মস্তিষ্কের ফ্রন্টাল ও পার্শ্বীয় লোব সংকুচিত হয়ে যায়, যা নজরুলের ক্ষেত্রে গুরুতর অবস্থার সৃষ্টি করে। বাংলাদেশে আগমন ও প্রণয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1972 সালের 24 মে ভারত সরকারের অনুমতিক্রমে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বিশেষ উদ্যোগ নেন। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে এবং 1976 সালে তাকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। 1976 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। কবি তার একটি গানে লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তাই কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার জানাজার নামাজে 10,000-এরও অধিক মানুষ অংশ নেয়। জানাজার পর রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম সহ উচ্চপদস্থ কর্মকর্তারা তার মরদেহ সরদ্দি ময়দান থেকে বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যান। তার খাটিয়ায় ধরেছিলেন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। বাংলাদেশে তার মৃত্যু উপলক্ষে 2 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয় এবং ভারতের আইনসভায় কবির সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। কবিতা। 1921 সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল 2টি গুরুত্বপূর্ণ কবিতা রচনা করেন, বিদ্রোহী ও ভাঙার গান। বিশেষ করে বিদ্রোহী কবিতার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সেই সঙ্গে কামাল পাশা কবিতায় ভারতীয় মুসলমানদের খেলাফত আন্দোলনের অসারতা নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। 1922 সালে তার বিখ্যাত কবিতা সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। সঙ্গীত। 1938 সালে নজরুল কলকাতা বেতার কেন্দ্রের সাথে যুক্ত হন। তিনি গান লিখলেও সেগুলো প্রাথমিকভাবে টুকরো কাগজে ছিল। জগৎ ঘটক সেগুলোকে স্বরলিপি সহ একটি খাতায় সংরক্ষণ করেন, কিন্তু পরবর্তীতে সেই খাতা হারিয়ে যায়। গদ্য রচনা, গল্প, উপন্যাস। নজরুলের প্রথম গদ্য রচনা ছিল বাউন্ডুলের আত্মকাহিনী, যা 1919 সালে মে মাসে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। চলচ্চিত্র। নজরুল ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন এবং এতে অভিনয়ও করেন। 1931 সালে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ এর সুরকার ছিলেন। অন্যান্য চলচ্চিত্রে যেমন ধ্রুব, গ্রহের ফের, পাতালপুরী ও গোরা সঙ্গীত পরিচালক হিসেবে তার অবদান ছিল উল্লেখযোগ্য। রাজনৈতিক দর্শন। সৈনিক জীবন ত্যাগের পর নজরুল বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে মুজাফফর আহমদের সাথে বসবাস শুরু করেন, যেখানে তার রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে। রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব থেকে গভীরভাবে প্রভাবিত করে। মহাত্মা গান্ধী ও মাওলানা মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন আন্দোলনের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ ইংরেজদের বিতাড়ন, কিন্তু নজরুল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জনে বিশ্বাসী ছিলেন। তুরস্কের সালতানাত উচ্ছেদের আন্দোলনের প্রতি তার সমর্থন ছিল, তবে তিনি অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগ দেন কারণ তিনি এই সংগ্রামগুলিকে ভারতীয় হিন্দু মুসলমানদের সম্মিলিত সংগ্রামের অংশ হিসেবে দেখতেন। সম্মাননা। ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের চুরুলিয়ায় নজরুল একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। 2012 সালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এছাড়া কলকাতা এবং দুর্গাপুরে বিভিন্ন স্থানের নাম তার নামে রাখা হয়েছে। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে জগত্তারিণী স্বর্ণপদক দেওয়া হয় এবং 1960 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। বাংলাদেশে 1974 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তার গান চল 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 উদ্যোগগণে বাজে মাদল বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। 2005 সালে 30 সালে জাতীয় কবি নজরুল
ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকায় নজরুল একাডেমি ও নজরুল ইনস্টিটিউট সহ নানা প্রতিষ্ঠান তার স্মৃতি রক্ষায় কাজ করছে। ডিলিট উপাধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক 1974 সালে কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেয়। 1975 সালের 25 জানুয়ারি বঙ্গভবনে এই উপাধি তাকে প্রদান করা হয়।